হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে তোমাদের সাথে একজন নতুন স্যারের আলাপ করাবো, ইন্ট্রোডিউস করাবো। ইনি হচ্ছেন আমাদের শুভম স্যার, যিনি এবার তোমাদের ম্যাথের ক্লাস নেবেন ইউটিউব থেকে প্রতিদিন সোম থেকে শুক্র পর্যন্ত। ইউটিউবে প্রতিদিন উনি ক্লাস নেবেন লাইভ, স্মার্ট বোর্ডেই এবারে তোমাদের ক্লাসগুলো হবে। আর তার সাথে সাথে আরও একটা জিনিস উনি আজকে আলোচনা করবেন, WBPSC মিসলেনিয়াসের স্ট্র্যাটেজি নিয়ে। ম্যাথ কিভাবে করলে, যেহেতু ম্যাথটা দেখো একটা স্কোরিং সাবজেক্ট এবং প্রিলিমসে ম্যাথটা কিন্তু অনেক ভ্যারি করে। ম্যাথটায় যদি তোমরা ফুল মার্কস পেতে পারো তাহলে তোমাদের জিকের চাপটা অনেকটা কমে যায় এবং খুব কম জায়গা পড়াশোনা করে তোমরা ম্যাথে ফুল স্কোরটা করতে পারবে। তো 50-তে 50 কীভাবে পাবে, স্যার আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা অ্যাপ্রোচ নিয়ে আলোচনাও করবেন এবং প্রিভিয়াস ইয়ারে আগের বারে যা যা প্রশ্ন এসেছিল সেগুলো সেই অ্যাপ্রোচে উনি করে দেখাবেন, কিভাবে কোন অ্যাপ্রোচে করলে তোমরা কত তাড়াতাড়ি সুন্দরভাবে ম্যাথটাকে ট্যাকেল করতে পারবে। তো স্যার কন্টিনিউ করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো দেখো, মিসলেনিয়াসে প্রিলিমসে ম্যাথে 50 নাম্বার আছে আর মেন বাকি 150 নাম্বার আছে জিকে। এবার মিসলেনিয়াসে ম্যাথে 50-এ 50 পাওয়া কিন্তু এমন কিছু আহামরি ব্যাপার নয়। মিসলেনিয়াসে তোমরা কোশ্চেনের এটা দেখলে বুঝতে পারবে আগের বারে কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসছে, সেটা দেখলেই তোমরা অনেকটা আন্দাজ করে ফেলতে পারবে। দেখো ম্যাথেতে এবার মিসলেনিয়াসে আগেরবারে ম্যাথ ছেড়ে ওখানে রিজনিং থেকেও 3টে কোশ্চেন দিয়েছিল, ক্যালেন্ডার থেকে একটা দিয়েছিল, সংখ্যা শ্রেণী থেকে একটা, ঘড়ি থেকে একটা, এই 3টে দিয়েছিল। এছাড়াও ম্যাথেতে সরল সুদ থেকে একটা দিয়েছে, অনুপাত থেকে, ভগ্নাংশ থেকে, সময় কার্য, এইদিকে অংশীদারি কারবার, শতকরা, সময় ট্রেনের অঙ্ক, লাভ ক্ষতি, ডিভিশন অ্যালগরিদম, লসাগু গসাগু, এইগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা একটা করে, কিছু কিছু চ্যাপ্টারে 2টো। আর এখানে নাম্বার সিস্টেমটা ওরা ভালো ওয়েটেজ রেখেছিল, নাম্বার সিস্টেম থেকে একবারে 8খানা কোশ্চেন ওরা দিয়েছিল। এইটা দেখলেই তোমরা বুঝতে পারবে মোটামুটি সবটাই অ্যারিথমেটিক। মিসলেনিয়াসে নাম্বার তোলা ম্যাথেতে এমন কিছু আহামরি ব্যাপার নয়। আর ওই জায়গাটায় যে 50-এ 50 তুলে আনতে পারবে তার কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে, প্রিলিমিনারিতে সে অনেকটা এগিয়ে যাবে। এইখানে 50 তুললে ওখানে 150-এর মধ্যে 200 নাম্বারের টোটাল মিসলেনিয়াসের মেন প্রিলিমসটা হবে। এবার সেই প্রিলিমসে যদি একটা সব জায়গায় 50-এ 50 উঠে যায় বা 48 বা এই যে 1100 উঠে থাকলে, তাহলে বাকি যে 150 নাম্বারের জিকেতে ওই জায়গাটা করে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। দেখো কিভাবে করলে তোমাদের 50-এ 50 উঠবে খুব সহজে। ম্যাথে সবার আগে কনসেপ্ট হচ্ছে খুব ভাইটাল জায়গা। ম্যাথ কনসেপ্ট যার যত স্ট্রং, সে ম্যাথে তত বেশি স্ট্রং হবে। এটা যতগুলো পারবে স্টার্ট দিয়ে রাখবে, কেননা ম্যাথেতে কনসেপ্ট হচ্ছে সবচেয়ে মেন জিনিস। কনসেপ্ট যদি ভালো না হয় সে ম্যাথেতে স্ট্রং হতে পারবে না। আর প্রশ্ন পড়ে কে কত তাড়াতাড়ি মানে বুঝতে পারছে, এটা হচ্ছে একটা খুব ভাইটাল জিনিস। যে প্রশ্নটা কেউ একবার পড়ে মানে বুঝবে, কেউ দুবারে মানে বুঝবে, কেউ 3বারে, কিন্তু যে একবার পড়ে সঙ্গে সঙ্গে কোশ্চেনটা ধরে ফেলতে পারবে সেই কিন্তু তাড়াতাড়ি ওখানে স্কোর করে আসতে পারবে। তোমার শুধু ম্যাথে কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং এই দুটোর সাথে সাথে তোমাকে প্র্যাকটিসটাও করতে হবে। সবার আগে তো তোমাকে বেসিক কনসেপ্টগুলোকে সবার আগে ক্লিয়ার করতে হবে, সেই কনসেপ্টের উপর ভিত্তি করে আন্ডারস্ট্যান্ডিং, এবার তার উপর ভিত্তি করে সেইগুলোকে কাজে লাগাবে কোথায়, প্র্যাকটিসে। যার প্র্যাকটিস যত বেশি থাকবে সেই প্র্যাকটিসে সে তত বেশি ওখানে পরীক্ষার হলে গিয়ে নাম্বারটা করে আসতে হবে। কিন্তু যার কনসেপ্ট আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, বা কনসেপ্টটা শুধু থাকলে কি হলো, যে অনেক কিছু জানে কিন্তু সে পরীক্ষার হলে গিয়ে আর করে আসতে পারে না স্কোর। কেন করে আসতে পারে না? তার প্র্যাকটিসের অভাবে। প্র্যাকটিস মানে কি, সেই জিনিসটা শুধু যে জানছো পারছো সেটা কতক্ষণের মধ্যে তুমি করতে পারছো। একটা 100 নাম্বারের একটা কোশ্চেন সেট বা 100টা ম্যাথের কোশ্চেন সেট দিয়ে দিল, সে সারাদিন ধরে সলভ করে ফেলবে, কিন্তু তাতে কি কোনো লাভ হবে? ঠিক টাইমের মধ্যে পারতে হবে, শুধু পারলেই হবে না, সেটা তোমাকে ঠিক টাইমের মধ্যে পারতে হবে। এবার টাইমের মধ্যে পারতে গেলে কি হবে, তোমাকে সেই ঠিকভাবে ভাবতে হবে। অনেকেই থাকে যাদের কোশ্চেন ভাবার ভুল আছে, মানে তুমি একরকম ভাবে ভাবছো কিন্তু যে সিলেকশন পাচ্ছে তারা একরকম ভাবে ভাবছে। তুমি ভাবছো যে তোমারটা কেন হচ্ছে না, তারটা হয়ে যাচ্ছে সিলেকশন। তার কারণ ভাবনার মধ্যে তফাৎ আছে, তোমার ভাবনা আর যে চাকরি পাচ্ছে তাদের ভাবনার মধ্যে তফাৎ আছে। প্র্যাকটিস ক্লাসটা আমি রোজ তোমাদের 8টা PM, রোজ সোম থেকে শুক্র রাত 8টায় আমি ইউটিউবে এটা তোমাদের ফ্রিতে করাবো। এই ক্লাসটা তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকবে, প্রত্যেক দিন এইটা লাইভে আমি তোমাদের ফ্রিতে এটা করাবো। এই প্র্যাকটিস ক্লাসটা করলে সুবিধা কি হবে, তোমাদের তোমরা কোন অবস্থায় আছো সেইটা বুঝতে পারবে, আর সেইখান থেকে তোমাকে কি করতে হবে, কোন জায়গায় পৌঁছতে হবে। তুমি নিজে নিজে বাড়িতে হয়তো প্রিপারেশন করছো, বেশিরভাগই বাড়িতে নিজেরা প্রিপারেশন, তোমরা বুঝতে পারছো না যে কোন জায়গায় পড়ে আছো, আমারটা নিচে আছে না ওপরে সবাই এগিয়ে চলে গেছে, বুঝতে পারছো না। এই প্র্যাকটিস ক্লাসটায় কি হবে, তুমি দেখতে পাবে যে কত তাড়াতাড়ি তুমি কোশ্চেন করতে পারছো, দেরি হয়ে যাচ্ছে নাকি ভাবনায় কি তফাৎ হচ্ছে। আমি একরকম ভাবে বলবো, তোমরা বাড়িতে একরকম ভাবে ভাবছো,
তোমার ভাবনাটা আমার ভাবনার সঙ্গে মিলছে কিনা সেটা দেখতে পারবে। আমি অঙ্কগুলোকে 2 রকম 3 রকম ভাবে করাবো। প্রথমে আগে বেসিক ভাবে করাবো, তারপর সেটাকে দেখে কিভাবে ধরে ফেলা যায় সেইগুলো আমি তোমাদের আজকে না আজকে আমি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার সেটটা আজকে করিয়ে দেবো। পরের দিন থেকে আমরা যখন ফার্স্ট ক্লাস শুরু হবে আমি এই প্র্যাকটিস ক্লাসটা তোমাদের ডেলি করাতে থাকবো। অ্যারিথমেটিকের বেসিক কয়েকটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোকে একবার ফাউন্ডেশন ক্লাস আমাদের সঙ্গে করতে পারো বা অন্য যেখানে খুশি করতে পারো। আমাদের সঙ্গে করলে আমরা হাতে ধরিয়ে করাবো। আমাদের ব্যাচেতে শুধুমাত্র শুধু আমরা ব্যাচেতে ক্লাস করাবো তাই নয়, তার সাথে সাথে 20টা ফুল লেন্থ মক টেস্ট, চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট এইগুলোরও আমাদের ব্যবস্থা রেখেছি, যাতে তোমাদের কমপ্লিট প্রিপারেশনটা হয়। যাতে একটুখানি প্রিপারেশন করিয়েই আমরা তোমাদের ছেড়ে দেবো না, যে শুধুমাত্র চ্যাপ্টারগুলো করিয়ে দিয়েই আমরা ছেড়ে দেবো। তার সাথে ডাউট ক্লিয়ারিং গ্রুপ, এইটা সবার জায়গায় থাকে না, সবাই চ্যাপ্টার করিয়ে ছেড়ে দেয়। এই দুটো জিনিস কিন্তু সব জায়গায় থাকে না, যেখানে 20টা তোমরা ফুল লেন্থ মক টেস্ট পাবে, তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং গ্রুপ থাকবে। আর ফিসও তোমাদের জন্য রেখেছি খুব সামান্য পরিমাণে, মাত্র 850 টাকা ফিস, আজকালকার দিনে কিছুই না। তার সাথে সাথে ইউটিউবে আমরা 8টা থেকে ফ্রি ক্লাসটা করাবো, তোমরা ওর সাথে জয়েন হবে। ফ্রি ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবে তোমাদের কি অবস্থায় আছে আর কি অবস্থায় যেতে হবে। কিন্তু ফ্রি ক্লাস প্র্যাকটিস ক্লাসটা তো করবে, তার সাথে সাথে আমি বলবো এই ব্যাচটা একবার নিয়ে দেখো। এইখানে কনসেপ্টগুলো হাতে ধরে পুরো ধরে 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 করানো হবে। যার কনসেপ্ট যত ভালো থাকবে পরীক্ষার হলে কিন্তু কোনো শর্টকাট কোনো কিছু মাথায় আসবে না, এই বেসিক কনসেপ্টগুলোই পরীক্ষার হলে মাথায় আসবে। তাই বেসিক কনসেপ্ট যার যত ক্লিয়ার থাকবে সে ভেতর থেকে তত স্ট্রং থাকবে আর সে ম্যাথ তত এগিয়ে যেতে পারবে। চলো আমরা আগের বছর কি কি প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসছে সেগুলোকে একটা একটা করে সলভ করে দিই। আগে সেইগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আজকে প্রথম দিন আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা করে নিই, তারপর থেকে আস্তে আস্তে সেই মতো প্র্যাকটিস হবে। এবার তোমরা তোমাদের মতামত আমাকে জানাতে পারো ইউটিউবে কমেন্ট সেকশনে, আমি সবার কমেন্টে রিপ্লাইও দেবো। সব কিছু তোমাদের কি কি লাগবে, কিরকম টাইপের ক্লাস তোমরা চাইছো ডেলি প্র্যাকটিসের জন্য, সমস্ত কিছু তোমরা কমেন্টে জানাবে। যার কমেন্ট যার এতে লাইক বেশি পড়বে বা কমেন্ট বেশি পড়বে আমি সেই ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, অমল বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। মোট লাভ 69 টাকা হলে বিমল 46 টাকা লভ্যাংশ হিসেবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? ভালো কথা। আচ্ছা অমল কত নিয়ে এসছে? 500 টাকা। কত মাসের জন্য? 9 মাসের জন্য। এইটা বাই বিমলটা আমি কিছু টাকা বলেছে, বিমলটা আমি বি ধরে নিচ্ছি, কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে মোট লাভ হয়েছে 69 টাকা, যার মধ্যে বিমল পেয়েছে 46 টাকা। বিমল 46 টাকা পেলে ও কত টাকা পেয়েছে? অমল তার মানে 23। এইটা যদি আমি অমলের লাইন ধরি আর এইটা যদি আমি বিমলের লাইন ধরি, অমল 500 টাকা কত মাসের জন্য খেলেছে? 9 মাসের জন্য। আর বিমলের টাকাটা আমি বি ধরে নিচ্ছি, কিছু বলে দেয়নি, ওটা 6 মাসের জন্য। আর এদের মধ্যে এদের যে প্রফিট শেয়ারিং রেশিওটাই কত টাকা, এদের 46 টাকা হচ্ছে বিমল পেয়েছে আর 23 টাকা হচ্ছে অমল পেয়েছে। আর এটা কাটাকুটি করলে তাহলে 1:2 বলতে পারি। এটা কাটলে 3 দিয়ে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, এই দুই কেটে দিলে তাহলে বিমল 3 5-এ 1500 টাকা পেয়েছে বলতে পারবো। এইভাবে করলে অঙ্কটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। অনেকে আবার করবে যে এটা 500 টাকা, এখানে দুজনের প্রফিট শেয়ারিং রেশিওটা অমল আর বিমলের প্রফিট শেয়ারিং রেশিও বার করবে, সেই রেশিও বার করে এদের অনুপাতে ফেলবে, কিন্তু তাতে অনেক দেরি হয়ে যাবে। ডাইরেক্ট এইরকম ডিভাইড দিয়ে এদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিওটা ফেললে তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। দেখো এখানে তাহলে কত এলো, বিমলের 1500 টাকা, তাহলে 1500 টাকা নিয়ে শুরু করেছিল অ্যান্সারটা। 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলো? 7-এর 11 ভগ্নাংশটির সংখ্যা, 7-এর 11 এটা কি তার মানে আমার প্রথম সংখ্যা, তাহলে এটা আমার 1তম। 14/11 এটা কি আমার নেক্সট সংখ্যা, মানে 2তম সংখ্যা। 14/11 তারপরে 21/11 এটা কি আমার 3তম সংখ্যা। এর মানে কি, এটা কি হচ্ছে দেখো, তার মানে 7/11 14/11 এর মানে কি, তার মানে কি 7/11 কে 2 দিয়ে গুণ 14/11, 21/11 কি 7/11 কে 3 দিয়ে গুণ 3তম সংখ্যা। এইভাবে করতে করতে গেলে 1 থেকে 7-এর মধ্যে কতগুলো থাকবে? আমি যদি 7/11 কে আমি যদি ভগ্নাংশটা তুলে দিই, এই 7/11 কে এই 11 কেটে গেলে এটা কি 7 পড়ে থাকবে, সেই 7টা কি আমার 11তম সংখ্যা হবে। তাহলে 1 থেকে 7-এর মধ্যে কতগুলো আছে? 1 থেকে 7-এর মধ্যে কতগুলো? এই 7/11টা আমার কি 1-এর কম না বেশি সেটা দেখো। 7/11 অবশ্যই 0 পয়েন্ট সামথিং, কেননা 7কে 11 দিয়ে ভাগ করলে অবশ্যই 1-এর নিচে হবে।
এই 14/11 অবশ্যই এটা 1-এর বেশি, তার মানে এই 2তম সংখ্যা থেকে আমার শুরু হচ্ছে। আর এইখানে 7/11টা 7-এর মধ্যে বলেছে, তাহলে আমি 7টাকে নিতে পারি না, তার মানে এই 11তম সংখ্যাটাকে নিতে পারি না, তার নিচেটা। তার মানে 2তম থেকে 11তম, 2তম থেকে 10তম সংখ্যা পর্যন্ত এর মধ্যে পাবো আমি সংখ্যাগুলো, কেননা প্রথম সংখ্যাটা 1-এর এ পাশে, আর লাস্টের 11তম সংখ্যাটা এটা কি 7 নম্বর পয়েন্টের সংখ্যা, তার মানে ভেতরের সংখ্যা কতগুলো, 9টা। এইখানে 2তম থেকে শুরু হচ্ছে, এখানে 10তম পর্যন্ত, মানে 2 থেকে 10 টোটাল সংখ্যা কতগুলো পাবো, 9টা। নেক্সট অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক বলেছে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় নয়, সংখ্যাটি কত। এই সমস্ত অঙ্কগুলো সবসময় অপশন টেস্ট করে করার চেষ্টা করবে। কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের সংখ্যার যোগফল নয়, তার মানে এই দুটো ডিজিটের যোগফল অবশ্যই সবসময় আমার কি 9 হতে হবে। এখানে সবকটাই যোগফল আমার 9ই আছে। নেক্সট দেখো, বলেছে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের সংখ্যা এবং বর্তমান সংখ্যার অন্তর হয় 9, তার মানে 27টাকে, এই 72টাকে আমি যদি 27 করি, এদের অন্তর 9 হতে হবে। এদের অন্তর কি 9 হচ্ছে? হচ্ছে না। এই 18টাকে এখানে 81 করলে এদের ডিফারেন্স 9 হবে? হবে না। 54টাকে 45 করলে এদের ডিফারেন্স 9 হয়ে যাবে, তার মানে এইটা আমার অ্যান্সার। এগুলো সবসময় অপশন টেস্ট করে নেবে, এক্স ওয়াই ধরে একক স্থানীয় দশক স্থানীয় করলে অনেক টাইম লেগে যাবে। নেক্সট অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্কটা কি বলেছে, মিতা এবং অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 4 মাসের পর মিতা আরো 500 টাকা যোগ করলে অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিলে বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ কত। দেখো, মিতা আর অরুণ শুরু করছে ব্যবসাটা, আমি এখানে মিতাটা এম রাখছি আর অরুণটাকে এ রাখছি। ও 700 টাকায় 900 টাকা নিয়ে শুরু করেছে, আমি 7ই ধরছি, এটা মিতা আমি ধরছি 7 দিয়ে শুরু করেছে, এটা নয়, তবে বুঝতে সুবিধা, অঙ্ক করতে তাড়াতাড়ি হবে। ব্যবসা শুরু করলে এবার 4 মাস পরে মিতা আরো 500 টাকা, 4 মাস পরে মিতা 500 টাকা, তার মানে এই 7 টাকাটা তার 4 মাস খেটেছে, প্লাস আরো 500 টাকা, মানে 7 আর 5-এ 12 টাকাটা পরবর্তী ওর 8 মাস খেটেছে, এটা বলতে পারি। এটা পার্টনারশিপের অঙ্ক, অংশীদারি কারবারে। আর কি বলেছে যে অরুণ ওই একই সময়ে আরো 300 টাকা তুলে নিল, তার মানে এ 4 মাস খাটার পর অরুণের টাকাটা, এই টাকাটা কতদিন খাটছে, 8, আচ্ছা এর টাকাটা আরো 8 মাস খাটছে, তাহলে কত হচ্ছে এখানে 7 আর 4-এ 4 7-কে 28 প্লাস 8 12 96 ইস্টু এটা 4 9 36 প্লাস 6 8 48, বছর শেষে 1720 টাকা লাভ হলে অরুণের লাভ কত হবে। এটা তাহলে 8 6 14 4 হাতে 1 9 আর 2 11 আর 1 12 124, এটা 8 6 14 4 হাতে 1 4 হাতে 7 আর 1 8, কাটাকুটি করলে 4 দিয়ে 3 4 12 4 1 4 4 2 8 4 1 4 21 ইস্টু 31 ইস্টু 21 আর বছর 1720 টাকা লাভ বলেছে। মিতা আর অরুণের লাভ কত, মিতা আর অরুণের দুজনেরই জানতে চেয়েছে, তাহলে এটা 1 আর 1 2, এটা 3 আর 2 5 52, এটা 4 দিয়ে কাটাকুটি যাবে, 4 দিয়ে 4 13 52, 4 দিয়ে 4 4 16, 3 4 12, 430 আর 13, 430 আর 13-কে ভাগ যায় না। এরকম কিছু কিছু অঙ্ক ছিল মিসলেনিয়াসে এসছে, যেগুলো অ্যাপ্রক্সিমেশনে অ্যান্সার আসছে। 13 দিয়ে করলে, আর এটা 31 দিয়ে গুণ করলে আমি মিতার পাবো, 21 দিয়ে গুণ করলে আমি অরুণের পাবো। এটা 13 দিয়ে হচ্ছে 3 13 39, আচ্ছা এইটা দিয়ে যদি গুণ করি, এদের সবকটাই যে অ্যান্সার আছে এই সবকটাই রাউন্ড ফিগারে আছে, তার মানে এদের অ্যান্সার হবে উপরে কোনোটিই না, কারণ এটা যদি আমি গুণ করে অ্যান্সার আসবে যেটা, সেটা ভগ্নাংশে আসবে। এই 31কেও এখানে 31 দিয়ে আমি যদি গুণ করি, সেইটা কিন্তু 13 দিয়েও ভাগ যায় না, 43কেও যায় না, আর 21 দিয়ে গুণ করলে সেই 21 আর 43 দুটো কোনোটাই 13 দিয়ে ভাগ যায় না, তাহলে উপরে কোনোটিই নয়, অ্যান্সার আসবে। তারপরে অঙ্ক দেখো 5-এরটা, 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। এর একটা সূত্র আছে, n × n + 1/2, এটা করলেই এসে যাবে। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, তাহলে n এর মান 100, আর এটা 100 + 1 = 101/2, 2 দিয়ে এটা কাটলে 50, তাহলে 5
এটা 5 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 5050। অপশন বি অ্যান্সার হবে। নেক্সট দেখো 6টা দেখো, 171 কি সংখ্যা? বলো 171 কি সংখ্যা? মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, অমূলক সংখ্যা? জোড় সংখ্যা তো কখনোই নয়। এবার 171টা দেখতে মৌলিক সংখ্যার মতো দেখতে, কিন্তু এটা যৌগিক সংখ্যা। 7 আর 1 আর 1 দুটো তিনটে সংখ্যার যোগফল কত? 9। আর যদি সবকটা সংখ্যার যোগফল 9 হয়, সেই সংখ্যাটা কি দিয়ে ভাগ যায়? 3 দিয়ে আর 9 দিয়ে। 9 3 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? যদি সবকটা সংখ্যার যোগফল 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে যাবে। আর যদি সবকটা সংখ্যার যোগফল 9 হয়, তাহলে সেই 9 এর কোনো গুণিতক হয়, তাহলে সেটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এইটা একটা আমার যৌগিক সংখ্যা। 7এরটা, সঠিক উত্তর নির্বাচন করো ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করে। দেখো এটা দেখতে এরকম, কিন্তু এই যে পয়েন্টগুলো দিয়েছে, এই পয়েন্টগুলোর মানে হচ্ছে গুণ। পয়েন্টগুলোর মানে হচ্ছে গুণ। এটাকে 2 কে 11 দিয়ে গুণ করে, এটা আমাদের একটা ডিভিশন অ্যালগরিদমের নিয়ম আছে, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ করলে আমরা কি পাই? ভাজ্য পাই। করলে আমরা ভাজ্য পাই। তাহলে এই যে সংখ্যাগুলো দিয়েছে প্রত্যেকটা, এগুলো সবকটা হচ্ছে আমার ভাজ্য। ভাজ্য ইজুকাল টু, আমি বলতে পারি ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। দেখো 11 দুগুণে গুণ করলে 11 আর 2, 11 দুগুণে 22, 22 প্লাস 2 করলে কিন্তু 24, মিলে যাচ্ছে। সবকটা অপশানই এমন দিয়েছে, সবকটা অপশানই মিলে যাবে। কিন্তু সঠিক অ্যান্সার কোনটা হবে? এই যে ভাগশেষ, এটা কখনোই ভাজকের থেকে আমার বেশি হবে না। যেটা দিয়ে ভাগ করছি সেটা এই ভাগশেষটা কখনোই যেটা দিয়ে ভাগ করছি তার থেকে বেশি হতে পারে না, তাহলে ভাগশেষ আসবে কি করে? তাহলে এইখানে দেখো, এইটা যদি আমার ভাজক হয়, ভাগশেষ কত? 2, তার মানে এটা ইকুয়াল তো কখনোই হবে না, ভাগশেষ সবসময় তার থেকে ছোট হবে। এখানে 2 এর ক্ষেত্রে ভাগশেষ 4, এখানে 2 এর ক্ষেত্রে ভাগশেষ 6। তাহলে আমার সঠিক অ্যান্সার কত হবে? এইটা 2 এর 12 দুগুণে 24, আমার ভাগশেষ নেই। নেক্সট দেখো, এইরকম কিছু কিছু হালকা ট্রিকি জিনিস আছে, সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো পরের অঙ্কটা দেখো, 8এর দাগেরটা বলছে 12টা কমলা লেবুকে 5টা ঝুড়িতে। আচ্ছা, এই যে কমলা লেবু, এই যে ঝুড়ির অঙ্কটা, এই অঙ্কটা আগেবারে ডাউট ছিল। অঙ্কটাতে যারা যারা অ্যাটেম্প্ট করেছে, তাই সবাইকেই নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। তার কারণটা আমি বলছি, অঙ্কটাতে দুটো অপশানেই অ্যান্সার হবে। দেখো দুটো অপশানে এ আর সি, দুটো অপশানেই অ্যান্সার হবে, সেই জন্য আগেবারে এই কোশ্চেনে সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। কেন হবে? বলেছে কি, আমার 12টা কমলা লেবু ভাগ করেছে 5টা ঝুড়িতে। এইখানে দেখো দুটো ঝুড়িতে 3টে করে, দুটো ঝুড়িতে 3টে করে। তার মানে এখানে ঝুড়ি কটা পাচ্ছি আমরা? কমলা লেবু দুটো ঝুড়িতে 3টে হলে তাহলে 6টা, আর এখানে 3টে ঝুড়িতে 2টো করে, মানে কটা কমলা লেবু পাচ্ছি? 6টা। তাহলে 6টা আর 6টা কটা? 12টা কমলা লেবু পেয়ে গেলাম। আর ঝুড়ির সংখ্যা কতগুলো পেলাম? 2টো আর 3টে, 5টা ঝুড়িতে। তাহলে 12টা কমলা লেবু পাচ্ছি আমরা কটা? 5টা ঝুড়িতে। এটাও হতে পারে। আর অপশন সিটা দেখো, 4টে ঝুড়িতে 2টি করে, মানে এখানে কমলা লেবু পেয়ে গেলাম আমি 8টা, আর এখানে একটা ঝুড়িতে 4টি করে। আচ্ছা, এটা 20 হয়ে গেছে, এটা ঝুড়ি হবে, ঠিক আছে, টাইপিং একটু মিস্টেক হয়েছে। 4টে ঝুড়িতে এখানে 2টি করে 8টা, আর একটা ঝুড়িতে 4টি করে পেয়েছে। তাহলে একটা ঝুড়িতে 4টে মানে 8 আর 4, এখানেও 12টা হয়ে যায়। আর ঝুড়ি 5টা বলেছিল, এইখানে 4টে ঝুড়ি, এখানে একটা ঝুড়ি, তাহলে এটাও কি 12টা পাচ্ছি আমি কি 5টা ঝুড়িতে। তাহলে এই অপশন সিটাও অ্যান্সার। আর অপশন বিটা হবে না, কেন? এখানে দেখো ঝুড়ি 5টা বলেছে, এখানে 3টে ঝুড়ি আছে, এখানে 2টো ঝুড়ি, এখানেও বুড়ি করে ফেলেছে, টাইপিংটা একটু গন্ডগোল হয়েছে। 3টে ঝুড়ি, 2টো ঝুড়ি, 5টা আর 1-এ 6টা ঝুড়ি, তাহলে এই অপশন বিটা আমার হবে না। এ আর সি এই দুটো অ্যান্সার হবে। সেই জন্য এটা যারা যারা অ্যাটেম্প করেছিল সবাইকে নাম্বার দিয়ে দিয়েছিল। পরের অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কটা কি বলেছে? ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? তাহলে এই যখন ঘড়ির অঙ্কতে ঘড়ির অঙ্কে কাঁটা ডিগ্রির জন্য কোণের তফাৎ বার করবো, তার একটা সূত্র আছে, 11/2। আচ্ছা, যদি টোটালটা কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে আমি যদি এটা বিয়োগ করি, 11/2 ইন্টু মিনিটের কাঁটা মাইনাস 30 ইন্টু ঘন্টা করলে আমি এটা পেয়ে যাই।
360 বিয়োগ 360 প্লাস ওটা 11/2 মিনিটের এটা কত আছে 15 মাইনাস 30 ইন্টু 9, এটা কত আসবে? এটা 11কে আর 15 দিয়ে গুণ করলে আসবে 165/2 মাইনাস 270 সমান 360 প্লাস এটা হচ্ছে 8 দিয়ে 82.5 মাইনাস 270, এটা ক্যালকুলেশন করলে 360, এটা মাইনাস এটা হয়ে যাবে 260 82 182.5 87.5 187.5, এটা বিয়োগ করলে আসবে 172.5। কিন্তু এই অঙ্কটাও এমন দিয়েছিল যেটা অ্যান্সারের সময় কিন্তু মিলবে না। এই অঙ্কটা এইখানে 172.5 হচ্ছে এক্স্যাক্ট ফিগার। 9টা 15 যখন ঘড়িতে বাজে, যখন ঘড়িতে 9টা 15 বাজে, 9-এর কাঁটা এইদিকে থাকে, 15-এর কাঁটা এইদিকে থাকে, তখন কি এইটা পুরোপুরি কি এক সরল রেখা থাকে? থাকে না। 9টা 15 যখন ঘড়ির কাঁটা এখান থেকে যেতে শুরু করছে, তখন এই 15 কাঁটাটা একটুখানি এদিকে যখন 15 এসে পৌঁছেছে, তখন 9-এর কাঁটাটা এখান থেকে হালকা উঠেছে। তার মানে কি এইটা এখানে থাকলেও এই যে ডিগ্রির কাঁটাটা, এই যে ডিগ্রির কাঁটাটা একটুখানি উঠেছে, তাহলে এটা 180 থেকে একটুখানি কম, সেটা হচ্ছে আমার, এইটা হচ্ছে এক্স্যাক্ট ফিগার। কিন্তু ওরা অ্যান্সারটা নিয়ে নিয়েছে পুরো লাইন বাই লাইন, 180 অ্যান্সার নিয়েছে ওরা, পুরো লাইন বাই লাইন ওটা 180 ধরে নিয়েছে। ঠিক আছে, আমি এটা বুঝিয়ে দিলাম যাতে এক্স্যাক্ট ফিগারটা যাতে পরের অঙ্কে বার করতে পারো। 10-এর অঙ্কটা দেখো কি বলেছে, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? ভালো করে দেখো, বলেছে যে 20% ছাড় দিয়েছে, ছাড় দেওয়ার পরেও 15% লাভ করেছে, আর ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা। এই লাইনটার মানেটা তোমার না বুঝতে পারলে অঙ্কটা কখনোই করতে পারবে না। এই সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা মানে কি? আমার মার্কেট প্রাইস। এই 550 টাকাটা কি আমার সর্বাধিক বিক্রয় মূল্য। সর্বাধিক বিক্রয় মূল্য কোনটাকে বলে? যেটা তার চিহ্নিত মূল্য বা যেটা লেভেল প্রাইস বা মার্কেট প্রাইস। তাহলে এই 550 টাকার ওপর কি বলেছে, একজন ক্রেতা 20% ছাড় দিয়েছে। 20% ছাড় মানে কি? এটাকে 80%-এ বিক্রি করেছে। 80/100, যার তাড়াতাড়ি মুখস্থ আছে 20% মানে, তারা জানে 20% মানে হচ্ছে 1/5। যার এটা জানে 20% মানে 1/5, সে তাড়াতাড়ি এটা লিখে দেবে, তাহলে 20%-এ বিক্রি করলে তাহলে 4/5-এ বিক্রি করবে। আর যার একটু কম আছে তাহলে সেইভাবেই লিখবে, অসুবিধা নেই। 80% তাহলে 20 দিয়ে কাটাকুটি করলে এটাই আছে 4/5। আর ছাড় দেওয়ার পরে 15% লাভ করলো। 15% মানে 3/20, তাহলে 3/20 মানে 20 টাকার জিনিসটা 23 টাকা বিক্রি হয়েছে। তাহলে আমি 15 আছে এখানে ভেঙেই লিখছি, 15% লাভ করলো, তার মানে এইটা কি আমার বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা তাহলে আমার কত? 115-এর সঙ্গে সমান হলে 100-এ কত আমি সিপি পাবো? আমাকে কি চেয়েছে? সিপিটাই জানতে চেয়েছে, কস্ট প্রাইসটা। তাহলে কাটাকুটি করলে এটা 5 দিয়ে কাটলে এটা 110, এটা 20 দিয়ে, এটা 5 দিয়ে কাটলে এটা 23, এটা 5 দিয়ে কাটলে এটা 20। তাহলে কি আসে? এটা এমন একটা ফিগার 110, চাইলে 23 দিয়ে কাটাকুটি যাবে না, মানে 4 দিয়ে 4 11 440 ইন্টু 20, এই সংখ্যাটা 23 দিয়ে কখনোই কাটাকুটি যাবে না। তার মানে এই কোনোটাই অ্যান্সার হবে না। অপশন কোনটা হবে? ওপরে কোনোটিই না, কারণ এটা দশমিকে আসবে, 23 দিয়ে কোনোটাই ভাগ যায় না। নেক্সট দেখো 11টা, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত হবে? 3টে ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 343। 343টা কি ফিগার? আর এটা সবসময় কিউবে থাকবে। 7 7 7 এদের গুণফল, 3টে 7-এর গুণফল 343, তাহলে তার মধ্য সমানুপাতিক সবসময় 7ই হবে। 12টা, শ্রেণীটি সম্পূর্ণ করুন। 5, এটা একটা রিজনিং দিয়েছে নাম্বার সিস্টেমের মতো। এইটা 8টা, এখানে 4 বেড়েছে 12, তাহলে এইটা কত বাড়বে? 4, 16 হবে আমার অ্যান্সার, অপশন বি।
নেক্সট দেখো 100 টাকা এ আর বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয়। আর এ আর বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? খুব সহজ, 100 টাকা ভাগ করেছে এ আর বি এর মধ্যে, তাহলে এ আর বি এর টোটাল টাকাটা কত? 9 আর 11 যোগফল। এই 100 টাকাটা 9 আর 11 যোগফলের সঙ্গে সমান হলে এ আর বি এর প্রাপ্ত টাকা কত? একবার 9 দিয়ে গুণ করলে এ এর টাকা পাবো, আর একবার 11 দিয়ে গুণ করলে আমি বি এর টাকা পাবো। তাহলে এটা 11 আর 9 কত? 20। 20 দিয়ে এটা কাটলে এটা 5, তাহলে 5 9 45, 5 11 55, অপশন বি। নেক্সট দেখো 14টা, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16, 28 দ্বারা বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এত বিয়োগ করলে? তাহলে আগে কোন সংখ্যাটা এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা আগে দেখে নি, তার সঙ্গে 1 যোগ করে দিলে সেই সংখ্যাটাই আমার এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে। তাহলে কোন সংখ্যাটা 12, 16 আর 28 দিয়ে ভাগ যায় আগে দেখে নি। তাহলে কি করব? কোন সংখ্যাটা ভাগ যায়? এই তিনটে সংখ্যার লসাগু করব। 12, 16 আর 28 এই তিনটে সংখ্যার লসাগু, তিনটেই 4 দিয়ে ভাগ যায়। 4 দিয়ে 3 4 12, 4 4 16, 4 7 28। এটা হচ্ছে 4 7 এটা গুণ করলে 3 4 12, এটা 4 7 28, মানে 280 প্লাস এটা হচ্ছে 8 2 56, 6 8 আর 5 13, 3 হাতে 1, 336। 336 সংখ্যাটা আমার 12, 16 আর 28 দিয়ে ভাগ যায়। তাহলে ওর থেকে 1 বাড়িয়ে দিই, ওর থেকে আর 1 বাড়িয়ে দিলে 337 এই সংখ্যাটা, যেখান থেকে 1 বিয়োগ করলে আমার এই সংখ্যাগুলো দিয়ে ভাগ চলে যাবে। নেক্সট দেখো একটি কাজ একটি কাজ 15 অঙ্কটা, এ একটি কাজ 9 দিনে করে, বি একটি কাজ 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? এ 9 দিনে করছে, বি 6 দিনে করছে, আর সি এসে তাদের সাথে যোগ দেওয়াতে মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। তার মানে এ বি সি তিনজনে মিলে করছে আমার কত? 3 দিনে। এ বি আর সি এরা তিনজনে মিলে করছে 3 দিনে। এটা এ একা করছে, এটা বি একা করছে, তাহলে সি একা কাজটা কত দিনে করতে পারবে? খুব সহজ, কিভাবে করব? এই তিনটে সংখ্যার আগে লসাগু নেবো, যেটাকে আমরা টোটাল ওয়ার্ক বলি। তিনটে সংখ্যার লসাগু হচ্ছে 18। তাহলে এদের এফিসিয়েন্সি পাবো, এর এফিসিয়েন্সি কত? 2, বি এর এফিসিয়েন্সি কত? 3, এই তিনজনের মিলিত এফিসিয়েন্সি কত? 6। তাহলে এদের দুজনের এফিসিয়েন্সি জানি, তিনজনের মিলিত এফিসিয়েন্সি জানি, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে? এই টোটাল এফিসিয়েন্সি থেকে এদের দুজনেরটা বাদ দিয়ে দেবো, 2 আর 3 এর যোগফল 5 বাদ দিয়ে দিলে তাহলে সি এর এফিসিয়েন্সি আমি পেয়ে যাবো 1। তাহলে 18 ইউনিট কাজ এক এফিসিয়েন্সি দিয়ে সি কত দিনে করবে? সি 18 দিনে করবে। তাহলে আমাকে এই জিনিসটা জানতে হবে যে ডেজ, টোটাল দিন সংখ্যা ইনটু এফিসিয়েন্সি সমান হয় টোটাল ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কের সবচেয়ে মেন জিনিস হচ্ছে দিন সংখ্যার সঙ্গে যদি আমি এফিসিয়েন্সিকে গুণ করি আমরা যেটা পাই সেটা টোটাল ওয়ার্ক। নেক্সট দেখো 16 অঙ্কটা, একটা বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টা চারা গাছ অতিরিক্ত হলো। বাগানটিতে কতগুলি সারি আছে? তাহলে 6টা অতিরিক্ত হয়েছে, তাহলে 6টা আমি যদি বাদ দিয়ে দিই অবশ্যই সেই সংখ্যাটা কি আমার একটা স্কোয়ার সংখ্যা আসবে। কেননা 127টা চারা গাছে কিভাবে লাগাতে বলেছে যে যতগুলো সারি আছে ততগুলো করেই চারা গাছ, তার মানে যতগুলো সারি থাকবে ততগুলো করেই চারা গাছ, তার মানে সেটা একটা আমার স্কোয়ার সংখ্যা অবশ্যই হতে হবে। 127কে আমি যদি 6টা অতিরিক্ত আছে বাদ দিয়ে দিই 121, এই 121টা গাছই আমার যতগুলো সারি আছে ততগুলোতে ততগুলো করে লাগিয়েছে, তাহলে এই 121-এর রুট ওভার করলে আমরা কি জানি? এটা 11 স্কোয়ার নাম্বার, 11টি। নেক্সট দেখো 17টা, রবি ও মধু সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বই মেলায় 6টা বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে পড়ে থাকা অনুপাত হয়েছে 1:3। তাহলে রবি আর মধুর কাছে কয়টি করে বই ছিল? তাহলে এর রবির কাছে যদি 2x সংখ্যক বই থাকে, মধুর কাছে কত আছে? 3x সংখ্যক বই আমি বলতে পারি। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, রবির কাছে 2x সংখ্যক বই থাকলে মধুর কাছে আছে 3x সংখ্যক বই। এবার 6টা বই মধু নতুন করে ক্রয় করেছে, তাহলে মধু 6টা বই আমি যোগ করে দিচ্ছি, করলে এদের মধ্যে যে রেশিওটা এসছে সেটা আমার 1/3, 1:3, তার মানে এটা 1/3। তাহলে এটা কাটাকুটি করলে আমি x এর মান পাবো 3 2 6, এটা 3x,
মানে 3x সমান বলতে পারি আমি 6, তাহলে x এর মান আমার 2। কার জানতে চেয়েছে? আচ্ছা দুজনেরই জানতে চেয়েছে, রবির আর মধু, তাহলে একজনের 2, তাহলে আমি বলতে পারি x এর মান ওই হলে এটা 2 হবে, এটা 6 হবে, আমি বলতে পারি 2 আছে। মনে হচ্ছে এইটাতেই 6 ছিল, মনে হচ্ছে কোনো প্রিন্টিং এ ভুল, হয়তো 2 আর 6 এটা হবে, আর যদি এটাতে অন্য কোনো সংখ্যা থাকে তাহলে ওপরে কোনোটি নয় অ্যান্সার দিতে হবে। দেখো 18 অঙ্কটা দেখো, 18 অঙ্কটা কি বলেছে, দুটো সংখ্যার অনুপাত 5:13, যদি গসাগু 11 হয় তবে সংখ্যা দুটো কত? গসাগু 11, তার মানে কি? আর তাদের অনুপাত 5:13, তার মানে কি তাদের মধ্যে কমন ফ্যাক্টরটা বাদ গেছে, তাহলে কমন ফ্যাক্টরটা গসাগু মানে কি তাদের মধ্যে কমন ফ্যাক্টর, তাহলে এই গসাগুটা আমি যদি তাদের মধ্যে গুণ করে দিই তাহলে আমি সেই সংখ্যা দুটো পেয়ে যাব। তাহলে সংখ্যা দুটো একটা কি হবে, 11 × 5 আর একটা 11 × 13, তাহলে 5 11 55 আর 11 × 13 143, 55 আর 143 এটা অ্যান্সার। 19 দেখো, নিজ যাত্রাপথ থেকে ঘন্টায় 72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? বলছে যে একটা যাত্রাপথে ট্রেনটা কত স্পিডে যাচ্ছে, 72 কিলোমিটার পার আওয়ারে। এই ট্রেনটা 120 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কি বলেছে, করতে কত সময় লাগবে যখন ট্রেনটার দৈর্ঘ্য 72, তার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 120 আর ট্রেনের দৈর্ঘ্য কত, 80, স্পিড কত ট্রেনের, 72 কিলোমিটার পার আওয়ার, এগুলো সব মিটারে আছে। তাহলে আমরা টাইম এন্ড ডিস্টেন্সের সূত্রটা কি, ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম, ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করলে আমরা কি পাই, টাইম পাই। এখানে ডিস্টেন্সটা কত, 120 প্লাস 80, এই ডিস্টেন্সটা অতিক্রম করছে কত স্পিড নিয়ে, 72টা কি আমার, এটা কিলোমিটার পার আওয়ার আছে, কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে, কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কি করতে হবে, এটাকে 18 দিয়ে ভাগ করতে হবে, 72টাকে 18 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করলে আমার এটা মিটার পার সেকেন্ডে আসবে। কেন আনবো, তার কারণ এই এটা প্ল্যাটফর্ম আর ট্রেনের দূরত্বটা আমার মিটারে আছে, তাই নিয়ে আসতে হবে, দুটোকে আমাকে একই রাশিতে আনতে হবে। সময় ইকুয়াল টু কি হবে, টি মানে সময়টা পাবো, তাহলে এটা 12 আর 120 এদিকে করে দিচ্ছি, এদিকে হচ্ছে 200 ইন্টু 18 আছে বাই 72 ইন্টু 5, 18 দিয়ে এটা কাটলে এটা 4, এটা 4 5 20 মানে হচ্ছে 10, অপশন ডি 10 সেকেন্ড উত্তর হবে। নেক্সট দেখো, এটাও একটা টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক দিয়েছে, 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুইটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার পার আওয়ার এবং 30 কিলোমিটার পার আওয়ার বেগে একই সময়ে যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়, অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সঙ্গে মিলিত হবে? অঙ্কটা খুব ভালো অঙ্ক। দেখো বলছে যে 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট, তার মানে দুটো ট্রেনের মধ্যে, এই যে দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত আমার, 120 কিলোমিটার দুটো স্টেশনের মধ্যে। এবার বলছে যে দুটো বিপরীতমুখী ট্রেন, মানে কি এদিক থেকে একটা ট্রেন আসছে, এদিক থেকে একটা ট্রেন আসছে। এবার একজন আসছে 60 কিলোমিটার পার আওয়ারে, একজন আসছে 30 কিলোমিটার, আমি দেখছি 60 কিলোমিটারটা এদিক থেকে এদিকে আসছে আর 30 কিলোমিটারটা এদিক থেকে এদিকে আসছে যাচ্ছে। এবার একই সময় যাত্রা আরম্ভ করেছে, তার মানে এ এদিক থেকে যখন ছেড়েছে সে এদিক থেকে একই সময় ছেড়েছে। এবার অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। এবার 40 মিনিট যাওয়ার পর দাঁড়িয়ে গেছে, তাহলে 40 মিনিটে এ কতটা এই দিক থেকে যে যাচ্ছে অধিক গতিসম্পন্ন ট্রেনটা কতক্ষণ গেল বা কতটা ডিস্টেন্স গেল 40 মিনিটে। 60টা গতিবেগে যাচ্ছে, এটা 60-এর সঙ্গে সমান হলে মানে 1 ঘন্টায় কত 60 মিনিট, এটা 60-এর সঙ্গে সমান হলে তাহলে 40 মিনিটে কত হবে, তাহলে এ 40 দিয়ে 40, তাহলে আমি বলতে পারি এ এইখান থেকে এরকম একটা পজিশন 40 মতো এসেছে, তারপর সেখানে দাঁড়িয়ে গেছে। এবার বলছে যে অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সঙ্গে মিলিত হবে। এবার অপর ট্রেনটা এইখান থেকে এইখান অব্দি এসেছে, কতক্ষণ পর প্রথম ট্রেনের সঙ্গে মিলিত হবে। তাহলে এই যে ডিস্টেন্সটা, এবার এখানে দুটো অ্যান্সার নিয়েছিল, দেখো পরীক্ষার এখানে কোশ্চেনটা কিন্তু এক্সাক্ট ক্লিয়ার নয় যে এইখান থেকে ছেড়ে কতক্ষণ পর মিলিত হবে নাকি এ থামার পর এর সঙ্গে কতক্ষণ পর মিলিত হবে। আমি তোমাদের দুটো জিনিসই বলে দিচ্ছি, এখানে কোশ্চেনটাতে এক্সাক্ট ক্লিয়ার নেই বাংলা মানেটাতে, যে ট্রেন বলেছে অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সঙ্গে মিলিত হবে, তাহলে এই দুটো তো ছেড়েছিল একসঙ্গে,
তাহলে ছাড়ার সময় থেকে এইখানে কতক্ষণ মিলিত হবে, নাকি এই ছাড়ার পর থেকে কতক্ষণ? দেখো এখানে বলছে তাহলে এ স্পিড কত 30, এই 40 মিনিটে এ কতটা গেছে, বা এ 40 চলে গেলে আর বাকি কতটা এখানে রাস্তা, এদিক থেকে এর যাবার রাস্তাটা কত 80, তাহলে এই 80 রাস্তাটা এ যাবে কত স্পিড নিয়ে, 30 স্পিড নিয়ে। এটা কিলোমিটার ছিল আর 30টা আমার কিলোমিটার বাড়াবো, তাহলে আর চেঞ্জ করার দরকার নেই। তাহলে কত সময় লাগবে, আমি সময়টা পাবো, 0 0 কেটে দিলে এটা 8/3, আর এটা ঘন্টায় এলো, তার মানে 3 দিয়ে হচ্ছে 3 দিয়ে 3 দুগুণে 6, 2 ঘন্টা 6 7 8, 2/3, এটাকে 60 দিয়ে গুণ করলে আমি মিনিট পাবো, 3 দিয়ে 20, তার মানে 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট। তার মানে আমি এটাও বলতে পারি 60 60 120 প্লাস 40 160 মিনিট আমি বলতে পারি। তার মানে ট্রেনটা এইখান থেকে ছেড়ে এর সঙ্গে দেখা করতে 160 মিনিট লেগেছে। কিন্তু যদি কোশ্চেনটা থাকে যে অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সঙ্গে মিলিত হয়েছে, যদি এইখানে থামার পর থাকে, এখানে লাইনটা থেকে এক্সাক্ট ক্লিয়ার নেই কিন্তু মানেটা, যদি থামার পর থেকে যদি বলে যে এই 40 মিনিটের পর, মানে এই 40 মিনিট আসার পর এইখান থেকে এইটা কতটা টাইম লাগবে, তখন হবে কিন্তু 120 মিনিট, মানে 40 মিনিট তো এও কিছুটা এসেছে। বোঝাতে পারলাম কি? দেখো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বলে তাহলে 160 মিনিট টাইম লাগবে পৌঁছতে, আর যদি বলে যে এ যখন থেমেছে, থামার পর থেকে বাকি রাস্তা এর সঙ্গে এ মিলিত হতে কতক্ষণ সময় লাগবে, তাহলে হবে 120 মিনিট। এটা 160ও হতে পারে, আবার উপরে কোনোটি নয়ও হতে পারে। দেখো এখানে তাহলে এখানে কোশ্চেনটা থেকে পুরোপুরি এক্সাক্ট ক্লিয়ার না, কিন্তু যতটুকু ক্লিয়ার এখানে কোশ্চেন বলেছে কতক্ষণ পর মিলিত হবে, তাহলে এখান থেকে এটা যেতে 160 মিনিট পর মিলিত হবে। উত্তরটা দেখো, বলেছে সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে, দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা নয়। আচ্ছা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এইগুলো কোনগুলো? দুটো অমূলদ সংখ্যার যোগফল কি একটি অমূলদ সংখ্যা বলেছে। আচ্ছা দুটো অমূলদ সংখ্যা, আমি একটা অমূলদ সংখ্যা লিখছি 2 + √5, এর সঙ্গে আমি যদি আর একটা যোগ করি, এটা তো একটা অমূলদ সংখ্যা, এর সঙ্গে আর একটা যোগ করি 2 + 2 - √5 করি, 2 - √5, এটা আর একটা অমূলদ সংখ্যা। এই দুটো অমূলদ সংখ্যা, এদের মধ্যে আমি যদি যোগ করি এটা কি পাবো, এইখানে 2 + √5 প্লাস 2 - √5, এইখানে প্লাস √5 - √5, এই দুটো যদি কেটে যায় তাহলে 2 আর 2 কি পড়ে থাকবে 4, এটা কি অমূলদ সংখ্যা? এই 4টা আমার একটা মূলদ সংখ্যা। তাহলে এইটা যদি মূলদ সংখ্যা হয়, তার মানে এই অপশনটা আমার ঠিকও নয়। দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার যোগফল কি সর্বদা মূলদ সংখ্যা? আমি যদি √5 প্লাস √5 করতাম তাহলে কি অ্যান্সার আসতো, 2 √5, এটা আবার কি অমূলদ হয়ে যেত, মানে এটাও নয় এটাও নয়। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। হ্যাঁ এই যে সর্বদা অমূলদ সংখ্যা নয়, মানে কিছু কিছু সময় অমূলদ হতে পারে, কিছু কিছু সময় মূলদ হতে পারে, কিছু কিছু সময় অমূলদ হতে পারে, তাহলে এইটা হচ্ছে আমার ঠিক অপশন সি। নেক্সট দেখো 22, 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালে 7ই জানুয়ারি কি বার হবে? এটা ক্যালেন্ডারের অঙ্ক। 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার, আর 2025 সালে 7ই জানুয়ারি কি বার হবে? তাহলে 2024 সালের 12ই জানুয়ারি থেকে 2025 সালের 12ই জানুয়ারি অবধি কদিন হচ্ছে? 1 বছর। এই 1 বছরের মধ্যে আমার কটা অড ডে তো কটা থাকে? একটা। কিন্তু এইখানে কি এটা 2024টা আমার লিপ ইয়ার, তাহলে 2024টা যদি লিপ ইয়ার হয় তাহলে দুটো অড ডে, তাহলে 12ই জানুয়ারি 2025 সাল অবধি আমার কি দুটো অড ডে পাবো। এবার এটা 12ই জানুয়ারি, 12ই জানুয়ারি মানে জানুয়ারি মাসে আর কদিন পড়ে আছে? 19 দিন। 31 দিনে কভার হলে 19 দিন, 19 দিনের মধ্যে এক্সট্রা কদিন পাচ্ছি? 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 14 আর 5টা এক্সট্রা, এটা জানুয়ারি গেল। ফেব্রুয়ারি মাসে কটা এক্সট্রা পাবো? একটাও নয়, কেননা 28 দিনে কভার, 4 7 কে 28, তাহলে একটাও এক্সট্রা নয়। মার্চ মাসে 31 দিনে কভার, তাহলে 4 7 কে 28 আর 3 দিন এক্সট্রা পাবো। এপ্রিল মাসে দুটো পাবো, মে মাসে 3টে পাবো, আর জুন মাসে 7টা দিন পাবো।
তাহলে হিসেব করলে এখানে 5 আর 2 7টা আবার কেটে দিই, এই 7গুলো কেটে দিই, কেননা এতে পড়ে ওটা এক্সট্রাগুলো সপ্তাহে কেটে যাচ্ছে। এখানে 3 আর 3 6 আর 2 8, 8 মানে 7 আর 7 বাদ দিয়ে দিলে একদিন এক্সট্রা পাবো। একদিন এক্সট্রা মানে শুক্রবার হলে তার পরের দিনটা অপশন সি শনিবার হবে। নেক্সট দেখো, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা কেজি দরে 15 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে কিনে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? খুব সহজ অঙ্ক। 115 টাকা দিয়ে কিনেছে আর 20% লাভে বিক্রি করেছে, মানে 120/100। আর যার এগুলো পার্সেন্টেজ মনে থাকবে সে ডাইরেক্ট লিখবে 20% মানে 1/5, তাহলে 1/5 মানে 6/5। এটা 5 দিয়ে কাটাকুটি 20 দিয়ে কাটলে এটা 5 20 100, এটা 6, 5 দিয়ে এটা হচ্ছে 23, তাহলে 3 6 18 আর 6 গুণে 12 আর আগে, তার অপশন সি 138 টাকা। নেক্সট দেখো, কোনো একটি মূলধনের বার্ষিক 6.1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে? কোনো একটা টাকা রেখেছে 6.1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে? 6.1/4% মানে কত? 4 6 24 আর 25/4, 25/4% মানে নিচে 100, 25 দিয়ে কাটলে এটা 4, তার মানে 1/16, 6.1/4%। তার মানে আমি বলতে পারি কোনো টাকা 16 টাকাটা 1 বছরে আমার 1 টাকা ইন্টারেস্ট আমি পাবো 1 ইয়ারে। 16 টাকাটা 1 ইয়ারে 1 টাকা ইন্টারেস্ট পাবো। 16 টাকাটা 1 বছর হচ্ছে, তাহলে দ্বিগুণ হবে মানে কত? 16 টাকাটা 16 গুণ হবে, মানে 16 টাকাটা দ্বিগুণ হবে মানে কত? 32 টাকা হবে। 32 টাকা হলে ইন্টারেস্ট কত টাকা? 16 টাকাটা দ্বিগুণ মানে 32 টাকা হবে। এই 32-এর মধ্যে ইন্টারেস্ট কত? যদি 16 প্রিন্সিপালটা বাদ দিয়ে দিই তাহলে 16 টাকা আমার ইন্টারেস্ট। তাহলে 16 টাকাটা 1 বছরে 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। 16 টাকা ইন্টারেস্ট পাবো কত বছরে? 16 গুণ করলে, তাহলে আমরা 16 বছরে 16 টাকা ইন্টারেস্ট পাবো। সূত্র ধরেও করা যায় PTR/100, কিন্তু ওগুলো ধরে দেরি হয়ে যাবে, এটা ধরলে তাড়াতাড়ি হয়ে যাবে। 6.1/4% মানে আমি জানি 1/16, তাহলে 16 টাকাটা 1 বছরে 1 টাকা হচ্ছে, তাহলে দ্বিগুণ করেছে। দ্বিগুণ মানে ক টাকা ইন্টারেস্ট পেতে হবে আমার? 16 টাকাটা। 16 টাকাটা 1 টাকা ইন্টারেস্ট 1 বছরে পেলে 16 টাকা ইন্টারেস্ট 16 বছরে পাবো। নেক্সট দেখো 25, লাস্ট অঙ্ক, মূলদ সংখ্যার মান কোনটা হবে? মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নাম্বার সিস্টেম থেকে অনেকগুলো অঙ্ক দিয়েছে, তাই নাম্বার সিস্টেমটা কিন্তু এই বছরের জন্য খুব ভালো করে পড়তেই হবে। মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদা আবৃত দশমিকে প্রকাশযোগ্য, ওপরে কোনোটি নয়। মূলদ সংখ্যার মান হবে আবৃত দশমিকে প্রকাশযোগ্য। এবারে আবৃত দশমিকটা কি? আবৃত দশমিকটা হচ্ছে আমি যদি কোনো সংখ্যা, কোনো রিপিটেশন, মানে আমি যদি লিখি 0.35454544, এটাকে আমি লিখতে পারি এই রিপিটেশনটা বন্ধ করে দিয়ে আমি এটা লিখতে পারি 0.351, এটাকেই বলা হয় আবৃত দশমিক। তাহলে মূলদ, আর এইটা একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার মান আবৃত দশমিকে প্রকাশযোগ্য। তো এই হলো 25টা অঙ্ক। এইরকম অ্যাপ্রোচে আমি করলাম, তোমরা দেখতেই পেলে। এই সেম ভাবে এরকম আরো অঙ্ক আমি এতে মিসলেনিয়াস রিলেটেড বা পিএসসি রিলেটেড আমি আরো রাত্রি 8টার ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা আমার সাথে থাকবে, তাহলে প্রত্যেক দিন ওই অঙ্কগুলো তোমরাও করতে পারবে। তোমরা চাইলে আমাদের সঙ্গে ব্যাচেও যুক্ত হতে পারো, যদি মনে হয় এগুলো আরো ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ করবে, তোমরা চ্যাপ্টার ওয়াইজ করার জন্য আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের ব্যাচের ফিস খুব কম রাখা হয়েছে 850, যার মধ্যে সবচেয়ে স্পেশাল মক টেস্ট তো পাবেই 20, এমনি শেখানো তো চ্যাপ্টার ওয়াইজ হবেই, তার সাথে এক্সট্রা তোমার সাথে 20টা পুরো ফুল লেন্থ মক টেস্ট আছে, চ্যাপ্টার ভিত্তিক টেস্ট আছে, বিষয় ভিত্তিক টেস্ট, ডাউট ক্লিয়ারিং গ্রুপ আছে, সমস্ত কিছু আছে। আরও ডিটেলসে জানার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, তোমরা আরও ডিটেলসে জানতে পেরে যাবে আমাদের ব্যাচ সম্পর্কে সম্পূর্ণ। থ্যাংক ইউ সো মাচ।